2018 সালের 1 জুলাই। অন্যান্য দিনের মতোই ভোরের আলো দেখেছিল দিল্লির বুরারি শহরের শান্তনগরের বাসিন্দারা। সেখানে সপরিবারে থাকতেন চন্দাওয়াত পরিবার। প্রতিবেশীদের কাছে তারা ভাটিয়া পরিবার বলেও পরিচিত ছিলেন। তারা ছিলেন মূলত তোহানা, হরিয়ানার বাসিন্দা। বিগত 20 বছর ধরে চন্দাওয়াত পরিবার বাস করতে শুরু করেছিলেন এই বুরারি জেলার শান্তনগরে। সেখানে তাদের একটি গ্রোসারির দোকান ছিল এবং প্লাইউডের দোকান ছিল। রোজ ভোর 5:30টার মধ্যে সেই গ্রোসারির দোকানটি খুলে যেত, কারণ সেখানে ডায়েরি প্রোডাক্ট বিক্রি করা হতো। মূলত সকালে আশেপাশের প্রচুর লোক দুধ নিতে আসতেন। কিন্তু 1 জুলাই সকাল 7টা বেজে গেলেও দোকান কিন্তু খুলল না। চন্দাওয়াত পরিবারের ছোট ছেলে ললিত রোজ সকালে মর্নিং ওয়াকে যেত। সেদিন সেও বেরোয়নি। যারা রোজ ওই দোকান থেকে দুধ নিতেন তারাও পড়ে গেলেন মুশকিলে। কিছুই বুঝে উঠতে পারছিলেন না তারা। সকাল 7টা নাগাদ প্রতিবেশিনী প্রীতপাল কর নিজের ব্যালকনি দিয়ে দেখেন চন্দাওয়াতের গ্রসারির দোকানের সামনে বেশ ভিড় জমেছে। তিনি তখন ফোন করেন চন্দাওয়াতের বাড়িতে, কিন্তু ফোন বেজে বেজে থেমে যায়, কেউ ফোন ধরে না। জুলাই সকাল 7:15। ললিত চন্দাওয়াতের সাথে নিয়মিত মর্নিং ওয়াকে যেতেন তাদের প্রতিবেশী গুরচরণ সিং। তিনি এসে উপস্থিত হলেন চন্দাওয়াতের বাড়ির সামনে। বেশ কয়েকবার ডাকাডাকিও করলেন। ললিত, ভাবনেশ, কোথায় তোমরা? আরে দোকান খুলুনি কেন? এই ললিত, ভাবনেশ। এত ডাকাডাকির পরেও ভেতর থেকে কোনো সাড়া অথবা শব্দ আসে না। বেশ চিন্তিত হয়ে পড়েন গুরচরণজি। তিনিও বেশ কয়েকবার ফোন করেন ললিতের মোবাইলে, কিন্তু রিং হয়ে হয়ে বন্ধ হয়ে যায়, কেউ ফোন তোলে না। তখন তিনি দরজায় ধাক্কা দেওয়ার জন্য দরজার সামনে আসেন, কিন্তু ধাক্কা দিতে গিয়ে দেখেন চন্দাওয়াতের সদর দরজা খোলা। তার মনে গভীর সন্দেহ হয় যে এখানে কিছু তো একটা ঘটেছে, কিন্তু তিনি তার দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে দৃশ্যের সম্মুখীন তাকে হতে হয়েছিল সেটা বাস্তবেও হয়ে থাকতে পারে। দরজা ঠেলে আস্তে আস্তে ভেতরে ঢোকেন তিনি। নাম ধরে ডাকতে থাকেন ললিতের। ললিত, ললিত, ললিত। কারোর সাড়া মেলে না। শুধু বাড়ির কোথাও একটা থেকে চন্দাওয়াতদের পোষ্য কুকুর টমের চিৎকার করার আওয়াজ ভেসে আসতে থাকে। বাড়ির ভেতরে একদম মধ্যস্থলে এসে তিনি দেখেন বিভৎস দৃশ্য। বাড়ির উঠোনের মাঝখানে ছাদ দেওয়া ছিল না, লোহার গ্রিল দিয়ে ঢাকা দেওয়া ছিল, আর সেই গ্রিল থেকে ঝুলছে 10টি নিথর দেহ।
তার মধ্যে ললিত সহ চন্দাওয়াতের পুরো পরিবার রয়েছে। না, একটু ভুল হলো, পুরো পরিবার ছিল না। পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্যা নারায়ণী দেবী সেখানে ছিলেন না। সেই দেহগুলি এমনভাবে ঝুলছে যেন একটি একটি বট গাছের থেকে ঠিক যেমনভাবে ঝুড়ি নেমে আসে ঠিক সেইভাবে। প্রত্যেকের হাত পা বাঁধা, চোখ বাঁধা, এমনকি মুখও টেপ দিয়ে আটকানো। ওই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারেন না তিনি। চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন গুরচরণজি। সকাল 7:30টায় ফোন যায় বুরারি পুলিশ স্টেশনে। প্রতিবেশীরা ফোন করে পুলিশ স্টেশনে। সন্তনগরে থাকতেন বুরারি থানার হেড কনস্টেবল রাজীব কুমার। ওনাকে ফোন করা হয় বুরারি থানার থেকে ব্যাপারটা ঠিক কি ঘটেছে ঘটনাস্থলে গিয়ে দেখবার জন্য। কারণ আতঙ্কিত প্রতিবেশীদের কথায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না ঘটনাটা ঠিক কি ঘটেছে। রাজীব কুমার গিয়ে পৌঁছান ঘটনাস্থলে। ওই দৃশ্য দেখে তিনি স্তম্ভিত হয়ে পড়েন। কিন্তু তখন বিস্ময়ের কিছু বাকি ছিল। পরিবারের 10 জন সদস্য ওইরকম ঝুলন্ত অবস্থাতে থাকলেও পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্য নারায়ণী দেবী তখন নিখোঁজ। প্রতিবেশীদের কথায় সেই কথা জানতে পেরে রাজীব কুমার খুঁজতে থাকেন প্রতিটা ঘর। সেই সময় তিনি দেখেন একটা ঘরের মেঝের মধ্যে পড়ে আছে নারায়ণী দেবীর নিথর দেহ। তার দেহ দেখে রাজীব কুমার আন্দাজ করেন খুব সম্ভবত শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এই দৃশ্য দেখে মানসিকভাবে বিচলিত হয়ে পড়েন রাজীব কুমার। সাথে সাথে তিনি ফোন করেন বুরারি থানার এসএচও মনোজ কুমারকে। স্যার, আমি হেড কনস্টেবল রাজীব কুমার বলছি। আরে আমি একটু রাতেই পেট্রোলিং করে ফিরেছি। ডিউটি অফিসারকে ফোন করো, যাও। স্যার, ভীষণ ইমার্জেন্সি ব্যাপার। স্ট্রিট নাম্বার 4-এ সার্চ নগরে অনেক মৃতদেহ ঝুলছে। কি কি ঝুলছে? বডি স্যার। কটা বডি? স্যার, মনে হচ্ছে এটা মাস সুইসাইডের কেস। কতগুলো বডি ঝুলছে আমি ঠিক গুনিনি। আর ঘরের ভেতরেও একজন বৃদ্ধা মরে পড়ে আছে মনে হচ্ছে। এগুলো স্ট্রাঙ্গুলেশন। আপনি তাড়াতাড়ি আসুন স্যার, আপনি তাড়াতাড়ি আসুন। আরে 4-5 মানে কটা বডি আছে ওখানে সেটা দেখে বলো আমাকে। আর ক্রাইম সিন এক্ষুনি লক করো যাতে সেখানে কেউ ঢুকতে না পারে, ইমিডিয়েটলি। কিন্তু ফোন কেটে যায় রাজীব কুমারের। মৃতদেহ গোনার মতো অবস্থাতে সে তখন ছিল না। ছোটখাটো চুরি ছিনতাই এসব কেসই সাধারণত আসত বুরারি থানাতে। এই ঘটনার ভয়াবহতায় স্তম্ভিত এবং শঙ্কিত হেড কনস্টেবল রাজীব কুমার। সে কোনো রকমে বাড়ির দরজা আটকে দেয় যাতে কেউ সেখানে ঢুকতে না পারে। কিন্তু পোষ্য টমের চিৎকারে তখন গোটা সন্তনগর অস্থির। ওই পুরো বাড়িতে একমাত্র জীবন্ত প্রাণী টমি। সকাল 8:30 পুলিশ ফোর্স নিয়ে মনোজ কুমার পৌঁছান ঘটনাস্থলে। ততক্ষণে প্রচুর লোকজন জমায়েত হয়েছে সেই বাড়ির সামনে। মুখে মুখে এই খবর ততক্ষণে ছড়াতে শুরু করেছে চারিদিকে। লোকজন আসতে শুরু করেছে। ব্যারিকেড দিয়ে সেই বাড়ির সামনে প্রোটেকশনের ব্যবস্থা নেয় পুলিশ। মনোজ কুমার মৃতদেহ দেখে বেশ আশ্চর্য হয়ে যান। প্রত্যেকের হাত পা বাঁধা ছিল, আর তার সাথে প্রত্যেকের কানের মধ্যে তুলো গুঁজে কানের ছিদ্র বন্ধ করা ছিল, এবং 10 জনের সামনে 5টা টুল পড়েছিল, অর্থাৎ 2 জন করে একটা টুলে দাঁড়িয়েছিল। আর একটা বেডশিটকে টুকরো টুকরো করে কেটে প্রত্যেকের মুখ ঢেকে দেওয়া হয়েছিল। এটা তো চুরি বা ডাকাতির কেস বলে মনে হচ্ছে না। প্রত্যেক মহিলার গায়ে যথেষ্ট দামি গহনা পরা রয়েছে, কিন্তু কিছু তো চুরি যায়নি। তাহলে এটা কি মাস সুইসাইড?
কিন্তু মোটিভ কি? সবাইকে ভালো করে তল্লাশি করো। স্যার, উপরে ছাদে একটা কুকুর বাঁধা রয়েছে। প্রতিবেশীদের কাছে কথা বলে জানা গেছে যে কুকুরটার নাম টমি, আর কুকুরটা বাড়ির লোকজনদের অত্যন্ত প্রিয় ছিল, বিশেষ করে বাড়ির দুটো ছোট ছেলে ধ্রুব আর শিবমের কাছে। নয়ডাতে স্ট্রে অ্যানিমেলসদের দেখাশোনার জন্য যে সংস্থা রয়েছে সেখানে ফোন করো প্রথমে, তারা এসে কুকুরটাকে নিয়ে যাক। আর শোনো, এখনই যেন মিডিয়াতে খবর না যায় সেটাও দেখবে। মিডিয়ার লোক চলে আসলে ইনভেস্টিগেশনে অসুবিধা হবে। আর বাকিরা ভালো করে তল্লাশি করো, প্রতিটা ইঞ্চি প্রতিটা কোণা খুঁজে দেখো, নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। আর ফরেন্সিকও এসে যাবে এক্ষুনি। কিন্তু মিডিয়ার কাছ থেকে লুকোনো গেল না বেশিক্ষণ। নবভারত নিউজ পেপারের রিপোর্টার সবার আগে এই খবরটি জানতে পারেন। তিনি টুইট করেন বিষয়টি দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। দিল্লির বুকে এরকম ঘটনা না দিল্লিবাসী আগে কখনো দেখেছে না শুনেছে। বাড়ির সামনে এত ভিড়ের জমায়েত হয় যে পুলিশ দিয়ে সেই ভিড় সামলানো যায় না, সৈন্যবাহিনী আসে সেই ভিড় সামলাতে। তৎকালীন দিল্লি শহরের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালজি স্বয়ং সেখানে উপস্থিত হন বিষয়টি জানতে এবং নির্দেশ দেন যত শীঘ্র সম্ভব এই রহস্যের সমাধান করতে। সকাল 9:30 ফরেন্সিক টিম গিয়ে পৌঁছালো বাড়িতে। প্রত্যেকটা জিনিস তারা মার্কিং করতে শুরু করলেন। 11টি মৃতদেহ মার্কিং করার অভিজ্ঞতা তাদের আগে কখনো ছিল না। ঘটনাস্থলে পৌঁছান দিল্লির তৎকালীন পুলিশ কমিশনার মনোজ কুমার। পরিবারের সদস্যের একটি নামের লিস্ট তৈরি করেন। বাড়ির সবচেয়ে সিনিয়র সদস্য নারায়ণী দেবী, বয়স 80, ভুবনেশ ললিত প্রতিভার মা, যাকে পাওয়া গেছে ঘরের মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় শ্বাসরোধ করে তাকে মারা হয়েছে। 2 প্রতিভা ভাটিয়া, বয়স 57, নারায়ণী দেবীর বিধবা মেয়ে। ভুবনেশ, যাকে লোকে ভাবনেশ বলেও সম্বোধন করত, নারায়ণী দেবীর বড় ছেলে, যার গ্রোসারি শপ রয়েছে। ললিত, বয়স 45, নারায়ণী দেবীর কনিষ্ঠ সন্তান। সবিতা, বয়স 48, ভাবনেশের স্ত্রী। টিনা, বয়স 42, ললিতের স্ত্রী। প্রিয়াঙ্কা, বয়স 33, প্রতিভা ভাটিয়ার একমাত্র সন্তান, তারা এই বাড়িতেই থাকতেন। নিতু, বয়স 25, ভাবনেশ এবং সবিতার বড় কন্যা সন্তান। মনু, বয়স 23, ভাবনেশ এবং সবিতার ছোট কন্যা সন্তান। ধ্রুব, বয়স 15, ভাবনেশ এবং সবিতার একমাত্র পুত্র সন্তান। আর শিবম, বয়স 15, ললিত এবং টিনার একমাত্র পুত্র সন্তান। নারায়ণী দেবী বাদ দিয়ে এদের সকলকেই ঝুলন্ত অবস্থাতে পাওয়া গিয়েছে। এছাড়া নারায়ণী দেবীর আরও একজন ছেলে রয়েছে যার নাম দীনেশ, সে তার পরিবার নিয়ে থাকে রাজস্থানে। আর একজন মেয়ে আছে নারায়ণী দেবীর, তার নাম সুজাতা, সে থাকে পানিপথে। তাদের খবর করো। আর বাড়ির উল্টো দিকে লাগানো সিসিটিভি আছে, তার মধ্যে ফুটেজটা চেক করতে হবে। বিকেলের মধ্যে 11টি মৃতদেহ পুলিশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় পোস্টমর্টমের জন্য। দীনেশ এবং সুজাতা বিকেলের মধ্যে এসে পড়ে। পুলিশ মাস সুইসাইডের একটা তত্ত্ব খাড়া করতে চাইলেও সুজাতা এবং দীনেশ বেশ জোরের সাথে জানায় যে তাদের পরিবারে এমন কোনো কারণ ছিল না যার জন্য পুরো পরিবার এভাবে আত্মহননের পথ বেছে নেবে। তারা পুলিশের তৈরি আত্মহত্যার কথা মানে না এবং বুরারি থানাতে খুনের কেস দায়ের করা হয়। পুলিশের হাত থেকে কেস হস্তান্তরিত হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারাও রীতিমতো তাজ্জব হয়ে যান ঘটনার ভয়াবহতা দেখে। মৃতদের হাত টেলিফোনের তার দিয়ে বাঁধা হয়েছিল। বড় ছেলে ভবনেশের মৃতদেহ পরীক্ষা করে দেখা যায় যে বাকিদের মধ্যে একমাত্র সে তার মুখের বাঁধন খোলার একটা মরিয়ার চেষ্টা করেছিল শেষে। ক্রাইম ব্রাঞ্চের অফিসার মৃতদেহ যে কায়দায় ঝুলন্ত অবস্থাতে পাওয়া গিয়েছিল, অর্থাৎ যে রং বেরঙের দোপাট্টা দিয়ে তাদের গলাতে ফাঁস লাগানো হয়েছিল, তার প্যাটার্নটা অনেকটা রুবিক্স কিউবের মতো। তার প্রতিবেশীরা জানান প্রত্যেকটি দুপাট্টাই ওই বাড়ির মেয়েরা ব্যবহার করত।
ঘটনার মোড় কিছুটা অন্যদিকে ঘুরে যায় যখন ক্রাইম ব্রাঞ্চের লোকেরা ঘটনাস্থল থেকে একটি যজ্ঞের হোম করার বেদি উদ্ধার করেন এবং এই বেদিটি পরীক্ষা করে দেখা যায় এই বেদিটিতে আগের দিন রাতেই যজ্ঞ করা হয়েছিল। অর্থাৎ মৃত্যুর পূর্বে তারা বাড়িতে কি কোনো পুজোর আয়োজন করেছিল? রহস্য আরো ঘনীভূত হয়ে ওঠে। পোস্টমর্টম রিপোর্ট হাতে আসে। পোস্টমর্টম রিপোর্টে কোনো জোর জবস্তির কোনো উল্লেখ পাওয়া যায় না। ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের হাতে আসে চন্দাবত বাড়ির দিকে মুখ করা একটি সিসিটিভির সম্পূর্ণ ফুটেজ। 1 জুলাই 2 দিন আগের থেকে ফুটেজ চেক করতে বসেন অফিসাররা। ঘটনার দিন অথবা তার আগে বাড়ির বাইরের থেকে কেউ ঢুকেছিল কিনা এটা দেখাই তাদের মূল উদ্দেশ্য ছিল। যেহেতু বাড়িতে ঢোকার ওই একটি মাত্র রাস্তা ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে অফিসাররা দেখেন যে ঘটনার 2 দিন আগে অর্থাৎ 29 জুলাই ললিতের স্ত্রী টিনা এবং তার ছেলে শুভম 4টে টুল কিনে নিয়ে বাড়িতে ঢুকছে। সেই টুল যা তাদের মৃত্যুর সময়ে তাদের পাশে পড়েছিল। এদিন আর উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি, কিন্তু তার পরের দিন দেখা যায় টিনা আবার বাইরে বেরোয়, কিন্তু সেদিন তার সাথে অন্য কেউ ছিল না। কিছুক্ষণ পরে সে বাড়িতে আসে। তার সাথে ছিল একটি অল্প বয়সী মেয়ে, আর তার হাতে ছিল আরও একটি টুল। অর্থাৎ মৃতদেহের পাশে যে 5টি টুল পাওয়া গিয়েছিল সেই সবকটি তাদেরই কিনে আনা। এছাড়াও টিনার হাতে ছিল বড় একটি ব্যাগ, যার মধ্যে কি ছিল সেটা সিসিটিভি থেকে আন্দাজ করতে পারেন না অফিসাররা। তবে আন্দাজ করেন যে খুব সম্ভবত সেই ব্যাগের মধ্যে ছিল যজ্ঞ করার সামগ্রী। ঘটনার দিন অর্থাৎ 31 রাতে 10:30 নাগাদ সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ধ্রুব, ভবনেশ এবং সবিতার একমাত্র ছেলে। সে বাড়ি থেকে বেরোয় আর তার কাকা ললিতের প্লাইউডের দোকানে শাটার ওঠায় এবং দোকানের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পরে সে বেরোয় এবং দেখা যায় তার হাতে একটি টেলিফোনের ওয়্যারের রোল। সেই তার যেটা দিয়ে সকলের হাত পেছন থেকে বাঁধা হয়েছিল, সেই তার নিয়ে সে আবার বাড়ির ভেতরে ঢুকে যায়। অর্থাৎ চন্দাবত পরিবারের মৃত্যুর সাথে যে কটি জিনিস জড়িত ছিল, সিসিটিভি ফুটেজের থেকে সেই বিষয়টি স্পষ্ট হলো যে সেই সবকটি জিনিসই পরিবারের লোকেরাই নিয়ে এসেছিল সময়ে সময়ে। এবারে ক্রাইম ব্রাঞ্চ পড়ে গেল মহা সমস্যাতে, কারণ একদিকে দীনেশ ও সুজাতা ক্রমাগত দাবি করেছেন যে তাদের পরিবার কোনো গণ্ডগোলে ছিলেন না, তারা কিছুতেই সুইসাইডের মতো পদক্ষেপ নিতেই পারেন না, আর তার জন্যই মার্ডারের কেস রুজু করা হয়েছে। কিন্তু অফিসাররা খুনের কোনো প্রমাণ অথবা মোটিভ কিছুই খুঁজে পাচ্ছেন না। কিছুদিনের মধ্যেই প্রতিভা ভাটিয়ার একমাত্র মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের কথাও ঠিক হয়ে গিয়েছিল। এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল 10 দিন আগেই। বেশ ধুমধামের সাথে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হয়েছিল। কিছুদিনের মধ্যেই বিয়ে হবে এরকম অবস্থায় সেই বা কেন সুইসাইড করবে সেটাও ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা বুঝতে পারছিলেন না। প্রিয়াঙ্কার হবু স্বামী এবং শ্বশুরবাড়িতেও তারা কথা বলেন, কিন্তু সন্দেহজনক কিছুই তারা পান না। এমনকি সিসিটিভি ফুটেজেও কোনো বাইরের কাউকে সেই বাড়ির ভেতরে ঢুকতে দেখা যায় না। ইতিমধ্যে ইনভেস্টিগেশন করতে গিয়ে অফিসাররা দেখেন যে বাড়ির বাইরের একটি দেওয়ালে অদ্ভুতভাবে 11টি পাইপ বাইরের দিকে মুখ করে বেরিয়ে আছে। তার মধ্যে 7টি পাইপের মুখ নিচের দিকে নামানো, আর বাকি 4টে পাইপ সোজাভাবে বাইরে বেরিয়ে আছে। অফিসাররা তখন ঘটনাটি বুঝে ওঠার চেষ্টা করেন এবং তারা কিছুটা অনুমান করেন যে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে 7 জন মহিলা সদস্য আর বাকি 4 জন পুরুষ সদস্য। কিন্তু এই পাইপের সাথে কি সম্পর্ক থাকতে পারে? আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে ওই পাইপগুলোর প্যাটার্ন ঠিক এমনভাবেই ছিল যেভাবে ওই 11টি মৃতদেহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। বাড়ি সার্চ করে অফিসারদের হাতে কিছু নথি আসে। তারা তাদের অভিজ্ঞতা দিয়ে দেখেছেন কোনো আত্মহত্যার ঘটনাতে সুইসাইড নোট পাওয়া গেলে তা পাওয়া যায় মৃতদেহের পাশে অথবা ঠাকুরের সিংহাসনের কাছে। তাই তারা মৃতদেহের আশেপাশে কোনো সুইসাইড নোট না পেলে ঠাকুরের সিংহাসনের কাছে গিয়ে অনুসন্ধান করা শুরু করেন। সেই সময়ে বেশ কিছু জিনিস তারা পান। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি রেজিস্টার খাতা, যেটি পাওয়া যায় ঠাকুরের সিংহাসনের পাশের থেকে। তারপর অফিসাররা আরও সার্চ করে 11টি ডায়েরি উদ্ধার করেন।
রেজিস্টার খাতাটি দেখে তারা আশ্চর্য হয়ে যান। সেই খাতাটিতে লেখা ছিল প্রত্যেকদিন বাড়ির প্রত্যেকটি সদস্য কি কি কাজ করবেন। তার মানে অফিসাররা আন্দাজ করেন বাড়ির প্রত্যেক সদস্য সকালে ঘুম থেকে উঠে আগে রেজিস্টার চেক করতেন, তারপর সেই অনুযায়ী সারা দিনের কাজকর্ম তারা শুরু করতেন। এরপর অফিসাররা খোঁজ করতে শুরু করেন যে রেজিস্টারে লেখা হাতের লেখাটি কার। বিশেষজ্ঞরা বাড়ির সবার হাতের লেখা পরীক্ষা করে দেখেন রেজিস্টারে লেখাটি বাড়ির ছোট ছেলে ললিতের। পাড়া প্রতিবেশীদের জেরা করে জানা যায় যে চন্দাওত পরিবারের ললিতের পিতার মৃত্যুর পরে ললিতের কথা অনুসারেই পুরো পরিবার চলত। পরিবারের ছোট থেকে বড় সবাই ললিতের কথাকে আদেশ বলে মনে করত। কিন্তু এইরকম অদ্ভুত আচরণের কারণ কি? ললিত ছিল পরিবারের সবচেয়ে ছোট, তার এরকম ভূমিকা থাকার কারণ অনুসন্ধান করতে থাকেন তারা। রহস্য আরো ঘনীভূত হয় যখন তারা ওই 11টি ডায়েরি পর্যবেক্ষণ করেন। ওই ডায়েরির প্রথম এন্ট্রি পাওয়া যায় 2007 সালের সেপ্টেম্বর মাসে, আর শেষ এন্ট্রি পাওয়া যায় মৃত্যুর আগের দিন অর্থাৎ 30 জুলাই। 2006 সালে ললিতের বাবা ভোপাল সিং এর দেহাবসান ঘটে। পুরো পরিবার তার বাবার কথা মতোই চলত। ভোপাল সিং এর কথাই ছিল পরিবারের শেষ কথা। কিন্তু তার মৃত্যুর পরে তার পুরো পরিবার চিন্তিত হয়ে পড়ে যে এবারে তাদের পরামর্শ দেওয়ার মতো কেউ রইল না। এরপর 2007 সালের থেকে এই ডায়েরির এন্ট্রি শুরু হয়। ডায়েরি পর্যবেক্ষণ করে ক্রাইম ব্রাঞ্চের অফিসার এবং মনোবিদরা মনে করেন যে এই ডায়েরির বয়ান অনুসারে কেউ তাদের নির্দেশ দিচ্ছে, সেই হিসেবে ডায়েরিতে কেউ লিখছে। কিন্তু এই ডায়েরি লিখছে কে? ললিত। আবার শুরু হয় হাতের লেখা মিলিয়ে দেখার কাজ। দেখা যায় এই সমস্ত ডায়েরি লিখেছে প্রতিভা ভাটিয়ার মেয়ে প্রিয়াঙ্কা এবং ভাবনেশের মেয়ে নিতু। কিন্তু তারা কার নির্দেশে এসব লিখত? পরিষ্কার ডায়েরির বয়ান দেখে বোঝা যাচ্ছে যে তারা কারোর নির্দেশ পালন করছে। অনুসন্ধান করতে গিয়ে রীতিমতো চমকে যান অফিসাররা। 2006 সালের ভোপাল সিং এর মৃত্যুর পরে ললিত ভীষণ চুপচাপ হয়ে যান এবং খুবই ইন্ট্রোভার্ট হয়ে পড়েন। বাবার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিলেন না সে, এবং বিভিন্ন দুশ্চিন্তাও তাকে ঘিরে ধরছিল যে বাবা চলে গেলে পুরো পরিবার হয়তোবা রাস্তায় এসে দাঁড়াবে। সেই সময় তারা আর্থিক সংকটের মধ্যেও পড়ে। দুশ্চিন্তা আরো বেড়ে যায়। ললিত বিশ্বাস করতে শুরু করে বাবা ফিরে না আসলে এই সংকট কিছুতেই দূর হবে না। এরপর 2007 সালের থেকে ওই ডায়েরি লেখা শুরু হয়। ভবনেশের মেয়ে নিতু প্রতিবেশীদের বলে যে তার কাকা ললিতের মধ্যে তার দাদাজি ভোপাল সিং এর আত্মা ভর করে, আর সেই সময় তার কাকা একদম তার দাদাজির স্বরে কথা বলে। অফিসাররা বুঝতে পারেন তার মানে ললিতের উপর ভোপাল সিং এর আত্মা ভর করলে ললিত যে সমস্ত কথা বলে সেই সব নিতু আর প্রিয়াঙ্কা ওই ডায়েরিতে লিপিবদ্ধ করে। মনোবিদ সহ ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা অবাক হয়ে যান নিতু প্রিয়াঙ্কার মতো শিক্ষিত মেয়েরাও কিভাবে এতটা অবসেসড হয়ে পড়ে যে তারাও এটা বিশ্বাস করে নেয়। ডায়েরির বয়ান কিছুটা এরকম ছিল: তোমরা সবাই ললিতের কথা মতো চলবে। ললিতের কথাই হলো আমার কথা। প্রত্যেক শনিবার আর গুরুবার আমি আসব। এই ডায়েরির কোনো কথাই তোমরা হালকা ভাবে নেবে না। ললিতের কথা মতন চললে পরিবারে খুব তাড়াতাড়ি এক আর্থিক সংকটের মধ্যে থেকে বেরিয়ে আসবে আর সার্বিক উন্নতিও হবে। আশ্চর্যজনকভাবে এরপরে পরিবারের উন্নতি হতে শুরু করে। ভবনেশের গ্রসারি শপের যেন মুনাফা বেশ বেড়ে যায়। একটা দোকান থেকে দুটো দোকান হয় পরিবারের। ললিত ওই প্লাইউডের দোকান খোলে এবং তারও মুনাফা বেশ বৃদ্ধি পেতে থাকে। প্রিয়াঙ্কা যথেষ্ট শিক্ষিত হওয়া সত্ত্বেও কিছুতেই তার কোথাও কোনো চাকরি হচ্ছিল না। অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল সে, এবং তার বিয়ের জন্য পরিবারের লোকজন চেষ্টা করা সত্ত্বেও তার বিয়ের কোথাও পাকা হচ্ছিল না। এরপরে ডায়েরি থেকে জানা যায় সেখানে উল্লেখ রয়েছে: তোমরা বিমর্ষ হয়ে পড়ো না। প্রিয়াঙ্কার খুব ভালো চাকরি লাগবে আর ওর বিয়েও খুব ভালোভাবে হবে।
আমার সাথে যে তোমাদের যোগাযোগ হয় সেই কথা বাইরের কেউ যেন না জানতে পারে। নিতু, একবার ভুল করে ফেলেছ, আর যেন সেই ভুল না হয়। আমার বলা কথা নিয়মাবলী এই বাড়ির লোকজনের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। এরপরই প্রিয়াঙ্কার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হয়ে যায়। বাড়ির লোকের বিশ্বাস আরও দৃঢ় হয়ে পড়ে। তার সাথে চলতে থাকে তার বিয়ের কথাবার্তা। বেশ কয়েকটি ভালো ভালো সম্বন্ধও আসতে থাকে। ললিতের কথা তখন সেই পরিবারের শেষ কথা। এরপরে ডায়েরিতে উল্লেখ পাওয়া যায়, ধ্রুবের মোবাইলের নেশা বেড়ে যাচ্ছে, তোমরা সেই দিকে নজর দাও। ভাবনেশের মদের প্রতি আসক্ত যেন না হয়। ভাবনেশ মদ থেকে দূরে থেকো। সপ্তাহে 1 দিন কি 2 দিন যে মদ্যপান করছো সেটাও করো না। তোমরা ললিতের শরীরের জন্য চিন্তা করো না। আমি যখন ওর শরীরে প্রবেশ করি ওর একটু দুর্বল হয়ে পড়ে, কিন্তু বিশ্রাম নিলে ওর শরীরে কোনো রকম ক্ষতি হবে না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাইনি, আমার কোনো মৃত্যুই হয়নি। আমি ললিতের মাধ্যমেই তোমাদের সাথে আছি, সবকিছু দেখতেও পাচ্ছি। তোমরা ললিতের কথা শুনে চলো, তাহলে আরো উন্নতি হবে, তোমাদের সকলের মঙ্গল হবে। প্রিয়াঙ্কার যেখানে বিয়ের কথা হচ্ছে সেখানে ওর বিয়ে দিও না, ওর জন্য আরো ভালো সম্বন্ধ আসবে, অপেক্ষা করো। ডায়েরিতে পরের পর্বে বেশ রাগ দেখা যায় বক্তার। সেখানে উল্লেখ রয়েছে, তোমরা বেবের সাথে কিন্তু ভালো ব্যবহার করছো না। 2 বউ সবিতা আর টিনা, তোমরা বেবের প্রতি ব্যবহারে আরো বেশি যত্নশীল হও। পিতা মাতার যত যত্ন করবে তোমাদের সুখ সমৃদ্ধি তত বৃদ্ধি পাবে। নিতু আর প্রিয়াঙ্কা, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো না, নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে চল। এই সব কথা যারা শুনবে না তাদের কঠোর শাস্তি পেতে হবে। এই কথাগুলো তোমরা কিন্তু হালকা ভাবে নেবে না। এখানে দেওয়া নির্দেশের অমান্য করবে যারা, তাদের 1 বছর ধরে প্রায়শ্চিত্ত করতে হবে। বেবে অর্থাৎ নারায়ণী দেবীর উল্লেখ করা হয়েছে এখানে। কিন্তু নারায়ণী দেবীর প্রতি তার পুত্রবধূরা যথেষ্ট যত্নশীল ছিলেন বলেই প্রতিবেশীরা উল্লেখ করেছেন। এরপরে ডায়েরিতে পরের উল্লেখ, সবিতা, রান্নাঘরের কাজে মন দাও, ওইখানেই তোমার মুক্তি লাভ ঘটবে। অন্য কাজে তোমার জড়িত থাকার কোনো আবশ্যকতা নেই। ললিতা আর টিনা যেভাবে চলে ওদের দেখে শিক্ষা লাভ করো। টিনা সব সময় ললিতের কথা অনুযায়ী চলে, তুমিও ভাবনেশের সাথে সম্পর্ক ভালো করো। এই ডায়েরি দেখে অফিসারদের মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো তান্ত্রিকের হাত আছে। কারণ বাড়িতে পাওয়া সেই হাওয়ান কুণ্ড সহ পূজা অর্চনার যে বিধি পাওয়া গিয়েছে তা কোনো তান্ত্রিক কর্মের সাথেই যুক্ত বলে মনে করে বিশেষজ্ঞরা। সেই অনুযায়ী খোঁজ চলতে থাকে। অনুসন্ধান করে দেখা যায় চন্দাবত পরিবারের যে প্রমোটার পরিবারের সাথে অন্তরঙ্গতা ছিল সেই পরিবারের মেয়ে গীতা একজন তন্ত্রসাধিকা, এবং সেই গীতা মা নামেই পরিচিত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হয় পুলিশ স্টেশনে, কিন্তু পর 3 দিন জিজ্ঞাসাবাদের পরেও তার থেকে কোনো তথ্য পাওয়া যায় না। সে ক্রমাগত বলতে থাকে এই ব্যাপারে সে কিছুই জানে না, এবং পুলিশ তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ কিছুই পায় না, তাই তাকে ছেড়ে দিতে হয়। ঘটনা 10 দিন আগে বেশ ধুমধামের সাথে প্রিয়াঙ্কার এঙ্গেজমেন্ট হয়ে যায়। চন্দাবত পরিবার প্রায় 3-4 লক্ষ টাকা খরচ করেন সেই অনুষ্ঠানে। সেই সময় পরিবারের বাকি সদস্য দীনেশ, সুজাতা, তারা পুরো পরিবারের সাথে আসেন। বেশ কয়েকটা দিন তারা কাটিয়ে যান। তাদের বক্তব্য অনুযায়ী তারা পরিবারের কারোর মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখতে পাননি। সবাই চলে যাওয়ার পরে তারপর ডায়েরিতে আবার এন্ট্রি শুরু হয়। সেখানে এক পট পুজোর বিধির উল্লেখ পাওয়া যায়। এই পুজোর নিয়মাবলী দেখে অফিসার সহ অন্যান্য যারা এই কেসের সাথে যুক্ত সবাই স্তম্ভিত হয়ে যান। সেখানে পুজোর বিধি হিসেবে উল্লেখ আছে যে এই পট পুজো চলবে টানা 7 দিন ধরে।
প্রতিদিন রাত 1টার সময় এই পুজো করতে হবে। শেষ দিনে প্রত্যেকে নিজেদের হাত পিছন থেকে বাঁধবে, মুখ বাঁধবে, চোখ বাঁধবে, গলায় দড়ি পরে উঠোনে যে গ্রিলের ছাদ আছে সেখান থেকে বটের ঝুড়ির মতো দাঁড়াবে টুলের ওপর। একটা টুলে 2 জন করে মুখোমুখি দাঁড়াবে। বেবে টুলের ওপর দাঁড়াতে পারবে না। বেবে ঘরের মেঝেতে শুয়ে এই বিধি সম্পন্ন করবে। ললিত ললিত তোমাদের সবার হাত, মুখ, চোখ বেঁধে দেবে। তারপর বিধি সম্পন্ন হলে আমি অথবা ললিত 2 জনের মধ্যে একজন তোমাদের বাঁধন মুক্ত করব। ঘরের বাইরে 1 বালতি জল রেখে দেবে। সেই জলের রং যখনই পরিবর্তন হবে বুঝবে আমি আসছি। এটা তোমরা কেউ দেখতে পাবে না, একমাত্র দেখতে পাবে ললিত। তোমরা ললিতের ওপর পূর্ণ আস্থা রেখো, সব মঙ্গল হবে। এই ডায়েরি পড়ার পরে কারোর মনে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না যে এটা কোনো মতেই কোনো খুন নয়। যা হয়েছিল তা প্রত্যেকের সদিচ্ছাতে হয়েছিল। কিন্তু অফিসাররা মৃতদেহ উদ্ধারের সময় দেখেছিলেন টিনা এবং ললিতের হাত খোলা ছিল। অর্থাৎ এরকম কিছু ঘটতে চলেছে সেটা বাকিরা না জানলেও আন্দাজ করা যায় যে ওরা 2 জন জানত। আর পাশে যেভাবে টুলগুলি পড়েছিল মাটিতে, তা থেকে স্পষ্ট যে বাইরের থেকে কেউ সেই টুলগুলিকে সরিয়ে দিয়েছে। অফিসারদের কাছে সন্দেহের আর কোনো অবকাশ থাকে না যে ঘটনাটি ঠিক কি হয়েছিল। কিন্তু ললিত কেন এই ঘটনাটি ঘটালো তার উত্তর অনেক খুঁজেও বের করা যায়নি। তার কি এটা মনে হয়েছিল যে সে যদি বাড়ির লোকেদের প্রাণ নিয়ে নেয় তার বাবা এসে সকলের প্রাণ রক্ষা করবেন? সেই উত্তর ডায়েরির থেকে পাওয়া যায়নি, কারণ ডায়েরিতে প্রাণ নেওয়ার কোনো নির্দেশ ছিল না। সেখানে কেবলমাত্র মুখ, হাত, চোখ এসব বেঁধে রাখবার নির্দেশ ছিল। অর্থাৎ বাড়ির লোকেরা এইটুকু জেনেই রাজি হয়েছিল এই বিধিটি করতে। অনুসন্ধান করতে গিয়ে ক্রাইম ব্রাঞ্চ জানতে পারে 1988 সালে ললিতের একবার ভয়ানক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের ফলে তার মাথাতে ভয়ানক আঘাত লেগেছিল। বেশ কিছুদিন সে হসপিটালাইজড ছিল। তবে এখানেই শেষ নয়। 2004 সালে ললিত একটি প্লাইউডের দোকানে কর্মচারীর কাজ করত। কিন্তু সেই দোকানে কাজ করার সময় সেই দোকানের মালিকের অভিযোগ ছিল যে ললিত সেই দোকানের হিসাব থেকে টাকা সরাচ্ছে এবং সবার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করছে। তার ফলস্বরূপ সেই দোকানের অন্যান্য কর্মচারী এবং মালিকের সাথে বেশ বচসা হয় ললিতের। একদিন সেই দোকান বন্ধ থাকা অবস্থায় ললিত সেখানে যায় এবং সেই দোকানে আগুন লেগে যায়। বেশ কিছুক্ষণ ওই আগুনের মধ্যে থাকার ফলে ললিতের ফুসফুসে ধোঁয়া ঢুকে যায় এবং মাথাতেও চোট লাগে আবার, এবং প্রায় 3 বছর ললিতের কথা বন্ধ হয়ে যায়। সেই সময় সে কোনো কাজকর্ম করত না। সেটা অবশ্য মেন্টাল শকের জন্য না অন্য কোনো কারণ সেটা কেউ জানতে পারেনি। এর মধ্যে তার ছেলে শিবমের জন্ম হয়, কিন্তু তাও বাক শক্তি ফেরে না। কিন্তু আশ্চর্যজনকভাবে একদিন ঘরেতে সবাই পুজোর সময় হনুমান চালিসা পাঠ করার সময় ললিতের কণ্ঠস্বর ফিরে আসে। সবার সাথে সেও পাঠ করতে শুরু করে। মনোবিদ এবং ডাক্তারেরা মনে করেন যে মাথায় চোট লাগবার ফলে ললিত শেয়ার ডিলিউশন অর সাইকোসিসের রোগী হয়ে পড়েছিল। কিন্তু তার বাড়ির সবাই এত মেধাবী এবং শিক্ষিত হওয়া সত্ত্বেও ললিত যে স্বাভাবিক আচরণ করছিল না, এটা কেউ ধরতে পারল না কেন? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না। বুরারির এই 11 জনের মৃত্যুকে কি বলা যেতে পারে? আত্মহত্যা? না, কারণ এরা কেউই মৃত্যুবরণ করবে বলে সেদিন ওই বিধিতে যোগ দেয়নি। তবে কি হত্যা? না, সেটাও বলা যায় না, কারণ তাদের অজান্তে ললিত তাদের মৃত্যুবরণ করতে বাধ্য করেছে এমনটা বলা যায় না। তাদের বিশ্বাস ছিল যে ভোপাল সিং তাদের বাঁচিয়ে নেবে। এটাকে আমরা অ্যাক্সিডেন্টাল ডেথ বলতে পারি। এই যুগে দাঁড়িয়ে কুসংস্কারের মোহে মোহাচ্ছন্ন হয়ে একটা গোটা পরিবার থেকে 11 জনের চলে যাওয়া কি সত্যি মেনে নেওয়া যায়? এতক্ষণ তোমরা শুনলে বুরারিতে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার নাট্যরূপ। গল্প পাঠে ছিল সাধ্যায়, আর অন্যান্য চরিত্রে ছিল শুভম। পোস্টার ক্রিয়েটোমেনিয়া এবং সামগ্রিক সম্পাদনাতে ছিল শুভম। কেমন লাগলো আজকে আমাদের নিবেদন? কমেন্টস করে জানিও কিন্তু।
আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, শুধু গল্প শুনেছ, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ কথা, যদি কেউ গল্প পাঠাতে চাও অথবা ভয়েস ওভার কাজের জন্য যোগাযোগ করতে চাও, তাহলে নিচের ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে যোগাযোগ করো। আর তার সাথে বলে রাখি, আমাদের আরও একটি চ্যানেল আছে, মনপিয়ন পেজ অ্যান্ড ক্লাসিক্স। সেখানে আমরা নিয়ে আসি কালজয়ী সাহিত্যিকদের রচনা অডিও স্টোরি রূপে। সেখানে ইতিমধ্যেই এসেছে পোস্টমাস্টার, তালনবমী, বিন্দুর ছেলে, পুইমাচা, মহেশ। খুব শিগগিরই সেখানে আসতে চলছে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প মেজদিদি। তাহলে আজ এই অবধি, আবার ফিরব খুব তাড়াতাড়ি এরকম একটি থ্রিলিং গল্প নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।